পেরি কমিউন যেসব কারণে ব্যর্থ হয়েছিল সেগুলো হচ্ছে, কমিউন ছিল মূলত শ্রমিক ও সাধারণ মানুষদের নেতৃত্বাধীন, যাদের অনেকে প্রশাসনিক ও সামরিক নেতৃত্বে অনভিজ্ঞ ছিলেন। বিপ্লবীদের একটি অংশ ছিল উদারপন্থী ও আরেকটি ছিল রেডিক্যাল। ফলে সিদ্ধান্ত গ্রহণে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। দ্বিতীয়ত, বিপ্লবীদের যতটা কঠোর হওয়ার দরকার ছিল তারা ততটা ছিলেন না। উল্টো ফ্রান্সের তৎকালীন থিয়ারের নেতৃত্বে ক্ষমতাচ্যুত সরকার ভেরসাই অবস্থান নিয়ে সেনাবাহিনী পুনর্গঠন করে। এই বাহিনী পরবর্তীতে প্যারিসে আক্রমণ করে এবং রক্তাক্ত সপ্তাহে 30,000 কমিউনারকে হত্যা করে। 3. গোটা ইউরোপ কমিউনারদের বিপক্ষে সশস্ত্রভাবেই দাঁড়ায়। 4. শুরু থেকেই প্যারিসকে অবরুদ্ধ করে। শহরের শ্রমিকদের সাথে গ্রামের কৃষকদের মৈত্রী গড়ে তোলা সম্ভব হয়নি। ভেরসাই বাহিনী ও প্রুশিয়ানদের দ্বারা ঘেরাওয়ের কারণে ফ্রান্সের কৃষকরা তাদের পাশে এসে দাঁড়াতে পারেনি। এছাড়াও কমিউন ছিল পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক বিপ্লবের অভিজ্ঞতা। সমাজ তখনও পুরোপুরি প্রস্তুত ছিল না। মার্কসের ভাষায় অপরিণত প্রলেতারীয় বিপ্লব। ফ্রেডারিক এঙ্গেলস ও কার্ল মার্কস পেরি কমিউনের ব্যর্থতার মূলত দুটি কারণ লিখেছেন। একটি, শহরের শ্রমিকদের সাথে গ্রামের কৃষকদের মৈত্রী গড়ে তুলতে না পারা এবং বিপ্লবীদের আরও কঠোর হতে না পারা। অন্যদিকে লেনিনদের বলশেভিক পার্টি অভ্যুত্থানের মাধ্যমে বিপ্লবের পর শহর থেকে গ্রামাঞ্চলে বিস্তৃত করতে পেরেছিলেন। অথচ 12টি দেশের সহযোগিতায় বড় কৃষকরা বিপ্লবকে সশস্ত্রভাবে প্রতিরোধ করেছিল। তবু লেনিনরা পেরেছিলেন। কেন পেরেছিলেন? 24শে ছাত্র গণ অভ্যুত্থান, পরবর্তীতে পেরি কমিউন ও অক্টোবর বিপ্লবের মতো একটি বিরোধী শর্তও তাদের ছিল না। সামরিক বাহিনী বিপক্ষে নেই, আন্তর্জাতিক সহায়তাও কম নেই, শহরের সাথে গ্রামের মফস্বলে অভ্যুত্থানের পক্ষে ব্যাপক জাগরণ দেখা গেছে। কোথাও অবরোধ নেই, দমন নেই, বাইরের রাষ্ট্রের আক্রমণও করছে না, সাথে আছে রাষ্ট্রের সমগ্র জনগণের সমর্থন। এমনকি নারীরাও গণ অভ্যুত্থানের সামনের সারিতে ছিল। তাহলে এই গণ অভ্যুত্থান শহর থেকে গ্রামাঞ্চলে বিস্তৃত হচ্ছে না কেন? বিপ্লব বা অভ্যুত্থান রক্ষা পায় নেতৃত্ব দানকারীদের মিত্র শক্তির উপর। মিত্র জোটে কর্মসূচির ভিত্তিতে, শত্রু জোটে একই কারণে। 24-এর গণ অভ্যুত্থানের প্রধান কর্মসূচি ছিল ফ্যাসিবাদের উচ্ছেদ। ফ্যাসিবাদ হলো হিংসা বিদ্বেষমূলক, বৈচিত্র্যহীন ও ব্যক্তি স্বাধীনতা বিরোধী অসহিষ্ণু ভাবনাকে বৈধতা দানকারী এমন একটা চেতনা। এই চেতনার পক্ষে সম্মতি আদায় করা হয় সংখ্যাগরিষ্ঠের সাথে সন্ত্রাসের মিশেল ঘটিয়ে। মব কালচার যার আরেক নাম। গণতন্ত্রের শত্রুরাই হচ্ছে ফ্যাসিবাদের বন্ধু। জার্মানিতে ইহুদিদের, কমিউনিস্টদের জীবনকে হত্যাযোগ্য ভাবা হয়েছে। সবই হয়েছে খাঁটি আর্য জাতির নামে। খাঁটি খ্রিস্টান, খাঁটি জার্মান, খাঁটি বাঙালি, খাঁটি মুসলিম, এরকম আর যত খাঁটি আছে আর কি। ফ্যাসিবাদ বিরোধী লড়াইগুলোতে কারা মিত্র? অভ্যুত্থানের দিনগুলোতে প্রমাণ হয়ে গেছে তারা হলেন শ্রমিক, কৃষক, ছোট ব্যবসায়ী, চাকরিজীবী, নারী ও সংখ্যালঘু জাতীয় ধর্মের নাগরিকরা। অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে যে ছাত্ররা, তারা এদেরই সন্তান। লেনিনের ভাষায় উর্দিপরা কৃষক। তাই চাকরির অধিকার চাইতে গিয়ে ফ্যাসিবাদকে অপসারণ করতে হয়। জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে নারীদের কৃষি জমির মালিকানা, বিবিএস এবং ইউএন তার এক যৌথ জরিপে দেখিয়েছে যে এসব অঞ্চলে নারীরা মাত্র 6.89% কৃষি জমির মালিক, যেখানে পুরুষদের মালিকানা 93.11%। গ্রামীণ নারীদের কৃষি জমির মালিকানা, ওয়ার্ল্ড ব্যাংকের ভয়েস টু চয়েস প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গ্রামীণ বাংলাদেশে শুধুমাত্র 13% নারী একক বা যৌথভাবে কৃষি জমির মালিক, যেখানে পুরুষদের হার 70%। মুসলিনী, হিটলার থেকে মোদি, এরা সকলেই মনে করেন নারীর কাজ গৃহে, বড়জোর ডাক্তার ও শিক্ষকতার পেশায়। নারীর মঙ্গল নারীর বদলে তারাই নির্ধারণ করে দিতেন। তাদের তৈরি আদর্শ নারীর মডেলে নারীরা ফিরে যাবে ঘরে আর পুরুষরা কাজ করবে বাইরে। হিটলার মেয়েদের ঘরে ফেরাতে করলেন বেকারত্ব প্রতিরোধ আইন। যে মেয়েটি কাজ থেকে সরে এসে গৃহিণী হতে রাজি থাকত তাকে সুদিন ঋণ দেওয়া হলো। প্রতিটি সন্তানের জন্য 1/4 মকুব করা হলো। নারী পুরুষের বিয়ের বয়স কমানো হলো। ইতালিতে মুসলিনী চার্চের সাথে হাত মিলিয়ে বিবাহ বিচ্ছেদ নিষিদ্ধ করলেন। বাংলাদেশের নারীদের জন্য গণ অভ্যুত্থানের পার্টির কর্মসূচি কই? 16 মের এত বড় নারী সমাবেশের খবর সবগুলো পত্রিকায় চেপে গেল। 1886 সালের 8 ঘন্টা কাজের দাবিতে শ্রমিকরা জীবন দিয়েছেন।
সেই থেকে মে দিবস পালিত হয়। শ্রমিকরা যদি বিনোদনের সময় না পায় তাহলে তো তাকে মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। 8 ঘন্টা কর্মদিবস গণতান্ত্রিক রাষ্ট্রের একটা ন্যূনতম বৈশিষ্ট্য। আশুলিয়ার যাত্রাবাড়িতে শ্রমিকদের গড়ে তুলতে হয়েছিল প্রতিরোধের স্টালিনগ্রাদ। আর সেখানে গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকের মর্যাদা তারা পাবেন না। পাওনা মজুরি চাইতে হবে তাদের রাস্তায়। সংখ্যালঘু জাতিসমূহের সামাজিক মালিকানা স্বীকৃতি, বন পাহাড়ে তাদের অধিকার, তাদের ভাষা ও সংস্কৃতির বিকাশ ও আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতি কোথায়? না সংবিধানে, না গণ অভ্যুত্থানকারী শক্তিসমূহের কর্মসূচিতে আছে। পাকিস্তান আন্দোলন ছিল জমির প্রশ্নে, মুক্তিযুদ্ধ ছিল কৃষির প্রশ্নে। জেলে কৃষকদের 300 বছরের হাটঘাটের জমিদারির উচ্ছেদের কোনো উদ্যোগ নেই। উপকূলের লবণ চাষের কথা নেই। কৃষকদের উৎপাদিত পণ্যের দাম কিভাবে নির্ধারিত হবে সেটা আলাপ নাই। কৃষি সংস্কারের কমিশন নেই। জেলা উপজেলার সংস্কৃতি কর্মীদের মহড়ার ঘর নেই। উপস্থাপনের মঞ্চ নেই। শহরাঞ্চলে প্রতি 550 জনে একজন ডাক্তার, আর গ্রামাঞ্চলে প্রতি 9090 জনে একজন ডাক্তার। এই চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা কোথায়? ঢাকার পাশের জেলাবাসীরা যে ভাড়ায় ট্রেনে রাজধানীতে আসতে পারে, কুড়িগ্রাম কিংবা রাঙামাটির বাসিন্দারা একই ভাড়ায় কি তা পারে? হাসিনা সরকার গত বছর 4 মে দূরত্ব ভিত্তিক রেয়াত বাতিল করে। সেই রেয়াত আর পুনর্বহাল হলো কোথায়? 300 বছরের ঔপনিবেশিক শহর ও গ্রামের বৈষম্য বিলোপের আলাপ ছাড়া গণ অভ্যুত্থান শহর থেকে গ্রামাঞ্চলে বিস্তৃত হবে কেমনে? মৌলানা ভাসানী তার মাও সেতুংয়ের দেশে বইতে লিখেছেন, মাও সেতুংয়ের দেশে আমাকে সব থেকে মুগ্ধ করেছে কি? এ প্রশ্ন অনেকেই জিজ্ঞাসা করেছেন। অনেক ভেবে দেখেছি। প্রশ্নটির জবাব আমি এক কথায় দিতে পারি, হাসি। হ্যাঁ, হাসি আমার সব থেকে বেশি মুগ্ধ করেছে। চীনের মানুষ আজ হাসতে পারে। আমরা কি হাসির উৎসের সন্তান পাবো না? একটা জাতি কিভাবে হাসবে? অন্ন, বস্ত্র, চিকিৎসার জায়গাটা যখন নিশ্চিত, যখন তারা জানবেন হঠাৎ অসুস্থ হলে রাষ্ট্র আছে, তখনই না মানুষ হাসবে।